ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে রিফাত নোভা। ভগ্ন দশা দেশের পুঁজিবাজারে অতীতের বিভিন্ন সময়ে অর্থনীতির অন্যান্য ক্ষেত্রের মতো দুষ্টচক্রের কারসাজিতে যে ক্ষতি হয়েছে পুঁজিবাজারে তার মন্দাভাব এখনও বিদ্যমান। বহুদিন ধরে বিভিন্ন ধরনের দুর্নীতি, অনিয়ম, অদক্ষতা, বিচারহীনতা আর জবাবদিহির অভাব পঙ্গু করেছে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ এই চালিকা শক্তিকে। পট পরিবর্তনের পর অনেক বিনিয়োগকারী আশা করেছিলেন আবারও গতি ফিরবে পুঁজিবাজারে, কিন্তু কিভাবে? এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। পুঁজিবাজারে জবাবদিহি নিশ্চিত হবে কিভাবে? আলোচনা করতে অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী এবং পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন FCA। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জি, প্রথমেই জনাব ফারুক, আপনার কাছে একটু যেতে চাচ্ছি। আমরা দেখেছি যে আইসিবির যে বিনিয়োগটা, সেই বিনিয়োগ প্রসঙ্গে আমরা একটু যাই। পুঁজিবাজারে যখনই একটা মন্দাভাব দেখা যায় সরকার সেখানে বিনিয়োগ করেন এবং বিনিয়োগ করে হয়তো কিছুটা ইতিবাচক ধারা ফেরানোর চেষ্টা করেন। আসলে এটা কি কোনো দীর্ঘমেয়াদী বা কোনো টেকসই সমাধান বলে আপনি মনে করেন কিনা? দেখেন, বাজারে এভাবে বিনিয়োগ করে কোনো দীর্ঘমেয়াদী সুফল নিয়ে আসা যায় না। এটা যে অর্থটা আসবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, এখন বোধহয় সুধার নিয়ে একটা সমস্যা আছে। যাই হোক, এটা এই সমস্ত বাইরে থেকে অর্থ দিয়ে, সরকারি অর্থ সাহায্য দিয়ে তারপরে সেটা বিনিয়োগ করে সাময়িকভাবে কিছুদিনের জন্য হয়তো চলমান রাখা যায়, কিন্তু এটা কোনো ক্রমেই একটা সমাধান না এবং এই ধরনের সমাধান চেষ্টা করাও উচিত না। কারণ আলটিমেটলি যে টাকাটা আসছে মাঝখান থেকে এটা বিনিয়োগ হবে এবং এই টাকাটাও আটকে যাবে। এটা আমার মনে হয় বোঝাই যাচ্ছে যে এই টাকাটাও আটকে যাবে এবং মাইন্ড ইউ, এই টাকাটা কিন্তু জনগণের এই সিচুয়েশনে আমার মনে হয় এই ধরনের ইন্টারভেনশন না করাই ভালো। বাজারকে স্বাভাবিক গতিতে চলতে দেওয়া উচিত। বাজারে এভাবে আর্টিফিশিয়ালি বিভিন্ন রকমের বিনিয়োগ করে সরকারি অর্থ নিয়ে এসে এটা দীর্ঘমেয়াদী কোনো সুফল আনবে না এবং এটা কাঙ্ক্ষিত না। মাহমুদ হোসেন সিদ্দিকী, এই পর্যায়ে আপনার কাছে একই প্রশ্ন একটু রাখবো। আপনি কি মনে করছেন যে এই যে বিনিয়োগ করছে সরকার, এটা কোনো টেকসই সমাধান? দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি আসলে এটা কোনো স্থায়ী সমাধান না এবং এতে হয়তো স্বল্পখানিক সময়ের জন্য কিছুটা আপনার একটু হাতছাড়ার ফুরসত পেলেও এর মাধ্যমে আসলে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে না, বা আমাদের যে ছোট বিনিয়োগকারী যারা আছে, যারা সংখ্যায় অনেক এবং পুঁজিবাজারের প্রাণ, তাদের যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার কোনো সম্ভাবনা দেখা যাবে না। সরকারের এই যে সিদ্ধান্ত, সেটা আসলে কোনো টেকসই সমাধান কিনা? যেমনটা বলছিলাম যে দেখুন, এটা একদম টেকসই সমাধান না। কারণ হচ্ছে যে পুঁজিবাজারকে যদি আপনার অর্থনৈতিক উন্নয়নের জন্য সহযোগী হিসাবে করতে হয় তাহলে কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ রিফর্ম লাগবে। আর সবচেয়ে বড় ব্যাপার যে এই পুঁজিবাজার যে একটা ভিসিআর সার্কেলের কাছে জিম্মি আছে, এই জিম্মি দশা থেকে এটাকে বের করতে হবে এবং পুঁজিবাজার ব্যবস্থাপনায় যারা জড়িত আছে তাদেরকে পুঁজিবাজারের সম্পর্কে আপনার মনে করেন ওয়াকিবহাল হতে হবে এবং কার্যকরী ভূমিকা নেয়ার সদিচ্ছা যেমন থাকতে হবে এবং তাদের সক্ষমতাও থাকতে হবে। দুর্ভাগ্যজনক হলেও যেটা হচ্ছে যে পুঁজিবাজার সংশ্লিষ্ট যারা আছে তাদের সক্ষমতা নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ প্রশ্ন আছে। বিশেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগং স্টক এক্সচেঞ্জের ম্যানেজমেন্টকে যেভাবে করে প্যারালাইজড করে রাখা হয়েছে, আমি খুব সতর্কভাবেই শব্দটা ইউজ করছি, যে যেভাবে নন ফাংশনিং করে রাখা হয়েছে, এই অবস্থায় কিন্তু পুঁজিবাজারকে আপনার মনে করেন স্বাভাবিক ধারায় কোনোভাবেই ফিরিয়ে আনা যাবে না এবং এখানে নজর দিতে হবে বলে আমার কাছে মনে হয়। সেক্ষেত্রে পুঁজিবাজারে ইতিবাচক ধারা ফিরিয়ে আনার জন্য কি করা প্রয়োজন এই মুহূর্তে? দেখুন, সবচেয়ে বড় যে ব্যাপারটা দরকার যে কার্যকরী একটা বাজার ব্যবস্থাপনা এবং অংশীজনের মধ্যে আস্থা ফিরিয়ে আনা। কারণ এখানে শুধু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, পুলিশিং ব্যবস্থা
চালু রাখলেই হবে না। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এখন যেটা করছেন, ওনারা দাড়ি কমা ধরে ধরে তারপর হচ্ছে মানুষের পিছনে আপনার মনে করেন আইন আইন মতোই লেগে আছেন। বাট এভাবে করে আসলে পুঁজি বাজারকে আপনার মনে করেন স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনা যাবে না। অংশীজনের সাথে যেমনটা বললাম সংলাপ করতে হবে, এবং বাজারে যে ইনস্টিটিউশনাল রোল যাদেরকে প্লে করার কথা তাদেরকে অ্যাক্টিভ করতে হবে, তাদেরকে সহায়তা দিতে হবে। যেমন আমরা যদি মার্চেন্ট ব্যাংকগুলোর কথা বলি, তাদেরকে কিন্তু ওই রকম একটা অবস্থায় নিয়ে আসতে হবে। এবং ভেরি ইম্পর্টেন্টলি আপনার যে জিনিসটা দরকার, যে ব্যাংক এবং ফিনান্সিয়াল সেক্টর যাদের পুঁজিবাজারে ইভেন ক্যাপিটালাইজেশনের পরিমাণ মোর দ্যান 30%, তাদের কিন্তু আবার তাদের সহযোগী প্রতিষ্ঠান দ্বারা বাজারে একটা রোল প্লে করার বিষয় থাকে, সেটা কিন্তু একদম হচ্ছে না। তো বাংলাদেশ ব্যাংকের সাথে ডায়লগ করে এটাও কিন্তু করতে হবে, তাহলে বাজারে কিছুটা হলেও প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে। জি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দুজনই আমাদের সঙ্গে থাকবেন। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবারও ফিরে আসছি। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে টালি খাতায় সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায়। টালি খাতার আজকের আলোচনার বিষয় পুঁজিবাজারে জবাবদিহি নিশ্চিত হবে কিভাবে। আলোচনা করতে আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত হয়েছেন এবং এই দুজন অতিথির কাছে আমরা আবারও একটু চলে যেতে চাই। এ পর্যায়ে আমি একটু ফারুক আহমেদ আপনার কাছে যেতে যাচ্ছি। আমরা জেনেছি বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকার আমলে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনে নানান রকমের দুষ্কৃতিকারীদের দৌরত্ব ছিল, আমরা এটা শুনেছি, এটা অভিযোগ। এবং তাদেরকে সহযোগিতা করেছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন এবং কিছু কিছু ক্ষেত্রে নাকি তারাই দুষ্কৃতিকারী হয়ে উঠেছিল। তো এই অভিযোগের আসলে সত্যতা কতটুকু? এটা আমার পক্ষে তো বলা সম্ভব না, কারণ এটা আমি তদন্ত করে এটা বলতে হবে। তবে এই পারসেপশনটা অনেকেরই আছে, শুধু পুঁজিবাজার খাতে না, দেশের সার্বিক ব্যবস্থাপনায়, বিশেষ করে আর্থিক খাতে যে অনিয়ম, অব্যবস্থাপনা এবং লুটপাট গত দীর্ঘদিন ধরে চলেছে, এইটা আমার মনে হয় প্রমাণের দরকার নেই। এটা পারসেপশনটা যে সঠিক, এটা ধারণাই করা যায়। পুঁজিবাজার কিন্তু একটা আইসোলেটেড জায়গা না, এটা সার্বিক ফাইন্যান্সিয়াল সেক্টরের একটা অংশ, এবং বিশেষ করে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে এটার যোগাযোগ অত্যন্ত নিবিড়। এখন ব্যাংকিং সেক্টরে আমাদের গত 15 বছর ধরে যেভাবে লুটপাট হয়েছে, যেভাবে ফ্লাইট অফ ক্যাপিটাল হয়েছে, এবং বর্তমানে যে ব্যাংকের 5-6টা ব্যাংক প্রায় মানে প্র্যাকটিক্যালি মানে কোনো অর্থশূন্য হয়ে পড়েছে, এই সমস্ত চ্যালেঞ্জকে মোকাবেলা করতে গিয়ে বাংলাদেশ ব্যাংককে সেদিকেই নজর দিতে হচ্ছে। এবং আমরা জানি যে বর্তমান অবস্থায় সরকারের অর্থ ট্রেজারি বন্ডের মাধ্যমে 12 থেকে 13% রেটে নেওয়া হচ্ছে। তো এই সময় একটা সমস্যা হচ্ছে, যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর তারা স্বাভাবিকভাবে এই ট্রেজারি বন্ডের দিকে আকৃষ্ট হবেন, যেখানে কোনো ঝুঁকি ছাড়াই তারা বড় ধরনের 12-13% রেটে হয়তো মুনাফা করতে পারবে। তার সঙ্গে যুক্তি হয়েছে পুঁজিবাজারেরও দীর্ঘদিনের অবস্থানা, অদক্ষতা এবং খোদ যারা নিয়ন্ত্রক সংস্থা ছিলেন তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ, এবং এমনকি তাদের বিরুদ্ধে যে কারাপশনের অভিযোগও উঠেছে। এবং আমি যেহেতু পুঁজিবাজারে নাই, এটা হয়তো আমি সঠিকভাবে বলতে পারবো না, বাট আমি যথেষ্ট লোকের সঙ্গে কথা বলেছি, জেনারেল পারসেপশন হচ্ছে বা পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে একটা অদক্ষতা এবং দুর্বৃত্তায়ন চলেছে। আমি আশা করব যে বর্তমান যে নিয়ন্ত্রক সংস্থা আছেন, আমার মনে হয় তাদের নিজস্ব পার্সোনাল এজেন্ডা নাই। তাদের সক্ষমতা কতটুকু সেটা অন্য বিষয়, কিন্তু আমার মনে হয় অন্ততপক্ষে তাদের পার্সোনাল এজেন্ডা নিয়ে আসে নাই, সেইটা তাদের। জি, এবং আমরা কিন্তু একটা জিনিস দেখেছি যে অর্থনীতির যে শ্বেতপত্র রয়েছে, জি জনাব ফারুক, অর্থনীতির যে শ্বেতপত্র প্রতিবেদন জমা দিয়েছে সেখানে সবচেয়ে বড় সমস্যা কিন্তু ধরা হয়েছে টাকা পাচার। আসলে এ পর্যায়ে আমি একটু মাহমুদ হোসেন আপনার কাছে জানতে চাবো, টাকা পাচারের একটি মাধ্যম হিসেবে কি এই পুঁজিবাজারকে ব্যবহার করা হয়েছিল? ধন্যবাদ আপনাকে। দেখুন,
টাকা পাচারের মাধ্যম হিসেবে ব্যবহার করেছে পুঁজিবাজারকে। হ্যাঁ, দেখুন, যেসব করাপশন হয়েছে কিছু তো হয়েছেই, বাট এখানে পাচারের চেয়ে সবচেয়ে বড় যে ব্যাপার হচ্ছে যে দুর্নীতি আশ্রয় নিয়ে যে অর্থ উপার্জন হয়েছে, এর অনেক পরিমাণ অর্থ পুঁজিবাজারে কিন্তু বিনিয়োগ হয়েছে, বা এটার মাধ্যমে নর্মাল চ্যানেলে ফেরত আনার একটা চেষ্টা করা হয়েছে। এবং এই পুঁজিবাজারকে, যেমন আপনার মনে করেন বাজার ব্যবস্থাপনায় যদি বলি, অথবা আপনার মনে করেন যারা একটা ভিসিআর সার্কেল, যারা বিভিন্নভাবে পুঁজিবাজারকে জিম্মি করে রেখেছে, তারা কিন্তু আপনার হচ্ছে পুঁজিবাজারকে একটা দুর্নীতির আখড়ায় পরিণত করেছে, এরকম যে পারসেপশন আছে, আমি কিন্তু অনেকটা এর সাথে অ্যালাইন্ড। কারণ যা রটে কিছু না কিছু তো ঘটে। আমি বলবো এখানে অনেক কিছুই ঘটেছে। বিশেষ করে পুঁজিবাজারে যারা সংশ্লিষ্ট হয়ে আঙুল ফুলে কলা গাছ হয়েছে, এবং বিভিন্ন সময় আমরা দেখেছি, যেমন আপনি যদি ওই যে ছাগলকাণ্ডে বিখ্যাত জনাব মতিউর রহমানের কথাই যদি ধরেন, যে দেখেন উনি নিজে কিন্তু আপনার মনে করেন স্বীকার করেছে যে উনি বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে তারপর প্রথম কম দামে উনি শেয়ার কিনে তারপর পুঁজিবাজারে তালিকাভুক্ত করে তারপর সেটার দাম যখন বাড়ে তারপরে উনি এভাবে করে লাভবান হয়েছে। এখন ওই কোম্পানির যদি আপনি দেখেন যে ওর যে দাম বাড়লো, সেই দাম বাড়াটা কি কোম্পানি প্রফিট করার কারণে বাড়ছে, না কোম্পানির অ্যাসেট বাড়ার কারণে বেড়েছে? কোনোটাই কিন্তু হয়নি। না অনেক আগে অনেক বেশি অবমূল্যায়িত ছিল, তাও কিন্তু না। বাট আলটিমেটলি যেটা করা হয়েছে যে এটা সার্কুলার ট্রেড করে বা ফলস ট্রেডিং করে কিন্তু এটার দাম বাড়ানো হয়েছে, এবং এক সংখ্যক সাধারণ বিনিয়োগকারীদের যারা সহজ সরল, তাদেরকে কিন্তু শুধুমাত্র আপনার এই যে ইন্ডেক্সের যে উত্থান পতন তা দিয়ে এখানে লিউর করে আকৃষ্ট করে তাদের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এবং এটা যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর হয়েছে, সেখানে পুঁজিবাজার দেখভাল করার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত, তাদের অংশগ্রহণ করা ছাড়া বা তাদের আপনার মৌন সম্মতি ছাড়া এটা কোনোভাবেই সম্ভব হয় না। তো কাজেই ওদিক থেকেও যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু পুঁজিবাজারে অন্যান্য ব্যাংকিং সেক্টরে বা আর্থিক সেক্টরে যেরকম দুর্নীতি হয়েছে, পুঁজিবাজারেও অনেক দুর্নীতি হয়েছে, এবং মানুষ অনবরত এখানে কিন্তু সর্বশান্ত হয়েছে। আপনি যদি বিগত 10-12 বছরে দেখেন, এর মধ্যে বিশেষ করে আপনার মনে করেন দুটো তো আপনি দেখবেনই বড় করে অকারেন্স হয়েছে, এবং চাল চুলোহীন কোম্পানিগুলো কিভাবে এনে অত্যাধিক পরিমাণ আপনার দাম বাড়িয়ে দেয়া হয়েছে, কোম্পানির অপারেশন নাই, ইভেন কোম্পানি আপনার হচ্ছে ঋণ খেলাপি হয়ে বসে আছে, এগুলো কিন্তু আমরা দেখেছি। তো কাজেই আপনার পুঁজিবাজারকে দুর্নীতির একটা আখড়ায় পরিণত করেছে, এটা বোধহয় হলফ করেই সেক্ষেত্রে বলা ফারুক যায়। আহমেদ, আপনার কাছে একটু ছোট করে একটু জানতে চাবো যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে পুঁজিবাজার সংস্কারে, এর কি কোনো সুফল আসবে? কিন্তু এখানে এতগুলো টার্মস অফ রেফারেন্স দেওয়া হয়েছে, বোধহয় 17টা, যে এখানে ফোকাসটা নষ্ট হয়ে গেছে আমার ধারণা। একটা টাস্ক ফোর্সকে এতগুলো টিওআর দিলে মূল ফোকাসটা নষ্ট হয়ে যায়। আমার মনে হয় টাস্ক ফোর্সে এমন যে কিছু হবে তা না, তবে তাদের কিছু কিছু জিনিসে আমাদের মনে হয়, যেমন কিভাবে বড় বড় কোম্পানিকে নিয়ে আসা যায়, কিভাবে ম্যানিপুলেশনটা বন্ধ করা যায়, কিভাবে বেনামি শেয়ারের ট্রানজাকশন বন্ধ করা যায়, কিভাবে ইনসাইডার ট্রেডিং বন্ধ করা যায়, মার্জিনাল রুল কিভাবে, মার্জিন রুলটা কিভাবে রেশনালাইজ করা যায়, এই জিনিসগুলোকে ফোকাস করে যদি কিছু প্রপোজাল আছে, আমার মনে হয় সেটা কাজে দেবে। জি, এবং আমরাও আশা করছি যে গতি ফিরবে এই খাতে। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের, আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে ধন্যবাদ। দর্শক, এখানেই শেষ করতে হচ্ছে আজকের তালিকাটা, সঙ্গে থাকুন।